Dear viewers, welcome you all to my YouTube channel and my Facebook page. তো আজকে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয়, তাছাড়া চাকরির পরীক্ষাতেও অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক আনসার করতে হয়, মাথার মধ্যে অনেক বেশি প্রেশার থাকে। সেই অনেক প্রেশারের মধ্যেও কীভাবে সহজে আনসার করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আজকের লেসনটি খুব সবার জন্য অনেক বেশি কার্যকরী হবে এবং সকলেই লেসনটি উপভোগ করবে। এবং এই যে তথ্যগুলো আমি এখানে সরবরাহ করব সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে এবং ভবিষ্যতের জন্য এগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে। তো সেই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো আমি এর আগে আলোচনা করেছিলাম চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টসগুলো রয়েছে, ডিগ্রিজ, ভয়েস চেঞ্জ এবং অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স, সেগুলো আজকে আলোচনা করব। গঠন অনুসারে যে 3 প্রকার সেন্টেন্স রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি এর আগে আমার চ্যানেলে এবং পেজে অসংখ্যবার এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কিছু শর্টকাট টেকনিক দেখাবো, আশা করছি তোমরা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হবে। তো সিম্পল সেন্টেন্স অনেক সময় এমসিকিউ টাইপ কোশ্চেনে কিন্তু আসে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, কোনো কনজাংশন থাকে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের সহজে এক কথায় চেনার উপায়। এখন যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ভার্ব দিয়ে কোনো অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে সকল বি ভার্ব, সকল টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হচ্ছে টেন্সের যত ভার্ব আছে সবগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। ভয়েস চেঞ্জের ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব। হ্যাঁ, এছাড়া নন ফাইনিট ভার্ব হচ্ছে যদি শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা নন ফাইনিট ভার্ব। আবার যদি শুধু ভার্বের সাথে আইনজি থাকে সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আবার ইনফিনিটিভ ভার্ব হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো এখানে সিম্পল সেন্টেন্সের একটি এক্সাম্পল আছে, যেমন বাই ডুইং হার্ড ওয়ার্ক এভরিওয়ান ক্যান বি সাকসেসফুল। তো এই যে ডুইং, এখানে শুধু ভার্বের সাথে আইএনজি আছে, যখন শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। কিন্তু যদি বি ভার্ব থাকার পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। এরপর হচ্ছে ক্যান বি সাকসেসফুল, মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি আরেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। তারপর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্যাংশ, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, যার মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন বা কারো অধীন। এখানে বলা হয়েছে তার অধীনে, মানে প্রিন্সিপাল ক্লজের অধীনে থাকবে। তাহলে এই যে ক্লোজগুলো, সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লোজ, দুটো ক্লোজ যুক্ত থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, সো। তারপর হচ্ছে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, আনলেস, আনটিল, টিল, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইভেন দো, হু, হুইচ, হোয়াট। তারপর হচ্ছে দ্যাট, হোয়েন, হোয়াইল, হুস, হুম, হাউ ইত্যাদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। এক্সাম্পল হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল। কনজাংশন যে অংশটাতে থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, পরাধীন, আর যার সাথে কনজাংশন প্রয়োজন হয় না সে হচ্ছে প্রিন্সিপাল, প্রধান। তাহলে প্রধান যে, তার অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। যেমন উই ক্যান বি সাকসেসফুল, আমরা সফল হতে পারবো, এখানে আর কোনো কিছু কারো হেল্পের প্রয়োজন হয় না, উই ক্যান বি সাকসেসফুল, দ্যাটস এনাফ। কিন্তু যদি আমি বলি ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি, এর পরের অংশটি যদি না থাকে তাহলে কিন্তু এটা অর্থ পূরণ করতে পারছে না। সেজন্য এই কনজাংশনযুক্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হচ্ছে সে প্রিন্সিপাল ক্লজ যে আছে তার সাহায্য ছাড়া সে কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে না। যেমন ইফ উই ওয়ার্ক হার্ড, তাহলে এক কথায় সহজে চেনা যাবে কনজাংশন যুক্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কনজাংশন ছাড়া অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লজ
অ্যান্ড বাট অর নট অনলি বাট অলসো অথবা অ্যান্ড সো ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। যেমন এখানে একটি কথা আছে, দুটোই কিন্তু প্রধান বাক্য অংশ থাকবে। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, আর কারো প্রয়োজন হয় না, এখানে অর্থ শেষ হয়ে যায়। অ্যান্ড উই ক্যান বি সাকসেসফুল, এবং আমরা সফল হতে পারবো। তো প্রিন্সিপাল যে অংশ, সে অন্য কারো সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সকলেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে এবং তারা যুক্ত থাকবে কয়েকটি কনজাংশন। এই কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন কিন্তু অল্প কয়েকটি, অ্যান্ড বাট অর নট অনলি বাট অলসো। আর কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন বেশি, সিম্পল সেন্টেন্সের কোনো কনজাংশনই থাকে না। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু শুধু কনজাংশন দিয়েই সহজে চিনতে পারবো। তবে অ্যান্ড দিয়ে যখন যুক্ত থাকে তখন কখনো কখনো দেখা যায় অ্যান্ড দিয়ে দুটো শব্দও কিন্তু যুক্ত থাকে। যেমন রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স, এখানে অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স নয়, কারণ এখানে অ্যান্ড দিয়ে দুটো শব্দকে যুক্ত করা হয়েছে। ক্লোজ থাকতে হবে, যখন দুটো ক্লোজ থাকবে তখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এভাবে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে কোনটি কোন সেন্টেন্স। আবার এখানে কিছু হাউ টু আইডেন্টিফাই, চেনার কিছু উপায় আছে যেগুলো সহজে আমরা এই সেন্টেন্সগুলো চিনতে পারবো, এরকম কিছু চেনার উপায় আছে। তাহলে সেই উপায়গুলো হচ্ছে, যদি আমরা এখানে দেখি, সিম্পলটা চেনা যাবে সাধারণত বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আর আরেকটা হচ্ছে আরও থাকতে পারে উইদাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনার উপায়। নেক্সট হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনার উপায় আরেকটি, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। ডিসপাইট অথবা ইনস্পাইট অফ থাকলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। শুধু যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। বিকজ অফ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। টু যদি থাকে সেটাও সিম্পল সেন্টেন্স। টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, দ্যাট ইজ কল্ড ইনফিনিটিভ, সেটাও সিম্পল সেন্টেন্স। বোথ অ্যান্ড অথবা অ্যান্ড দিয়ে যদি দুটো শব্দ যুক্ত থাকে বা দুটো অংশ যুক্ত থাকে, সাধারণত শব্দ যুক্ত থাকে বোথ অ্যান্ড দিয়ে বা অ্যান্ড দিয়ে, তখন সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, ফাইনিট ভার্ব। তো সেই জন্য বোথ অ্যান্ড এবং অ্যান্ড দিয়ে সাধারণত দুটো শব্দ যুক্ত থাকে। নাম্বার 9, ইন ডিউরিং টাইম, মানে সময় থাকে যদি, ডিউরিং অথবা ইন এবং সময় যদি থাকে। এখন শুধু ফাইনিট ভার্ব একটি থাকলেই বুঝতে হবে সেটা সিম্পল সেন্টেন্স, তারপরেও কিছু শব্দ আছে যেগুলো দিয়ে বোঝা যায়। তো তোমরা যদি বুঝতে পারো, ফাইনিট ভার্ব যদি চিনতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি। তখন এই শব্দগুলো তুমি না দেখলেও বুঝতে পারবে যে দিস ইজ সিম্পল সেন্টেন্স, দিস ইজ কমপ্লেক্স, অ্যান্ড দ্যাট ইজ কম্পাউন্ড। নাম্বার 10, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরকম যদি থাকে কোনো একটি সেন্টেন্সের স্ট্রাকচার, যে ভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ শেষে নাউন আছে, সেই নাউন যদি থাকে পার্সন, সেটাও সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি মাত্র ভার্বের কথা বলা আছে। 11 নাম্বার, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভের পরে যদি ইমপার্সোনাল নাউন থাকে, এই স্ট্রাকচার থাকলে সেটাও সিম্পল সেন্টেন্স। 12 নম্বরটি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, শুধু একটি ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের পরে আরেকটি নাউন, সেটাও সিম্পল সেন্টেন্স। 13, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি, এরপর আবার আরেকটি ভার্ব। এই শুধু ভার্বের সাথে যখন আইএনজি, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর আরেকটি যে ভার্ব থাকবে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। যদি একটি ফাইনিট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, এই স্ট্রাকচারটিও প্রকাশ করবে যে এটি সিম্পল সেন্টেন্স। 14, আফটার বা বিফোর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এখানে আমি আইএনজি কথাটি লিখিনি, আফটার এবং বিফোরের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তখন বুঝতে হবে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আফটার এবং বিফোর শুধু থাকলেই হবে না, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, তখনও বুঝতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 15 নম্বর, যদি সাবজেক্ট ভার্ব এবং ভার্ব যদি এখান থেকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে এই যেমন এর আগে এখানে ছিল ভার্বের সাথে আইএনজি, আর যদি সে আইএনজি না থেকে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, আবার যদি আরেকবার ফাইনিট ভার্ব আরেকটি থাকে, তখনও সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ শুধু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে নন ফাইনিট, শুধু ভার্বের সাথে আইএনজি সেটা হচ্ছে নন ফাইনিট। আর কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়গুলো হচ্ছে এই যে আগে যে আমি কনজাংশনগুলোর কথা বলেছি, ওই কনজাংশনগুলো থাকলেই বুঝতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটি বিষয় এখানে শেখার আছে, সেটা হচ্ছে শর্টকাট। এই শুধু শব্দগুলো দিয়েই বোঝা যাবে
যেমন বাই যখন থাকবে সিম্পল সেন্টেন্সে, সেই সেন্টেন্সটিকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে সেখানে ইফ আসবে। উইদাউট যদি থাকে সেখানে আনলেস আসবে। কম্পাউন্ড করলে উইদাউটের সময় আসবে অর, আর বাইয়ের সময় আসবে অ্যান্ড। এটা হলো শর্টকাটে যে কোন সেন্টেন্সের সময় কোন কনজাংশন বসবে, কোন শব্দের ক্ষেত্রে বা কোন ফ্রেজের ক্ষেত্রে। ডিসপাইট ইনস্পাইট অফ যদি থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্সে বসবে দো অলদো, কম্পাউন্ডে বসবে বাট। দো অলদো প্রকাশ করবে যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বাট নির্দেশ করবে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। শুধু যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স করলে ওই সেন্টেন্সটির ক্ষেত্রে কনজাংশন আসবে অ্যাজ সিন্স বিকজ। এখন যদি আমি শুধু ভার্বের সাথে আইএনজি থাকে আর আমি যদি কনজাংশন দো অলদো দিই তাহলে কিন্তু হবে না। সুতরাং এই যে শখটি আমি এখানে দিয়েছি এটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে কোন শব্দের সময় কোন কনজাংশনগুলো আসবে, সেই জন্য কিন্তু সামনাসামনি লেখা আছে। যেমন শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে অ্যাজ সিন্স বিকজ বা হোয়েন। বিকজ আমি এখানে লিখিনি, তুমি মনে রাখবে, কারণ অ্যাজ সিন্স যে কাজ বিকজও সেই কাজই করে। এবং কম্পাউন্ডে আসবে অ্যান্ড। বিকজ অফ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটাতেও কমপ্লেক্স করলে আসবে বিকজ অ্যাজ সিন্স, এবং অ্যান্ড আসবে কম্পাউন্ডে। 6 to 2 যদি থাকে সেই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করলে সো ডট ডট দ্যাট। এই ডট ডট মানে হচ্ছে এর মাঝখানে আরেকটি শব্দ থাকবে, হয় সেটি অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। কম্পাউন্ড করলে সেখানে আসবে অ্যান্ড। ইনফিনিটিভ যদি থাকে, যেমন 7 নম্বরটিতে 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ, তখন কমপ্লেক্সে বলবে সো দ্যাট, কম্পাউন্ডে বসবে হচ্ছে অ্যান্ড। 8 নম্বর, বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড দিয়ে যদি দুটো শব্দ যুক্ত থাকে এবং তখন সেটা ভার্ব যদি একটি থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তখন এটার কোনো কমপ্লেক্স হয় না, নো কমপ্লেক্স। কম্পাউন্ড হলে প্রথম নামটির আগে দুটো নাম যুক্ত থাকবে, প্রথম নামটির আগে বসবে নট অনলি, দ্বিতীয় নামটির আগে বসবে বাট অলসো, এই জন্য ডট ডট দেওয়া আছে। 9 নম্বর, ইন অথবা ডিউরিং বা টাইম যদি থাকে তখন কমপ্লেক্সে বসবে হোয়েন, আর কম্পাউন্ডে বসবে অ্যান্ড। 10 নম্বর, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ নাউন পার্সোনাল নাউন যদি থাকে তখন কমপ্লেক্সে বসবে হু, আর কম্পাউন্ডে বসবে অ্যান্ড। 11 নম্বর, যদি ইমপার্সোনাল সাবজেক্ট থাকে মানে অব্যক্তিবাচক তখন কমপ্লেক্সে বসবে হুইস, কম্পাউন্ডে বসবে অ্যান্ড। তারপর যদি এরকম থাকে সাবজেক্ট ভার্ব নাউন, কোনো অ্যাডজেক্টিভ যদি না থাকে শুধু নাউন যদি থাকে তখন সেখানে হু অথবা হুইস বসবে, যদি ব্যক্তি হয়ে তাহলে হু, বস্তু হলে হুইস, এবারে কম্পাউন্ডে বসবে অ্যান্ড। নাম্বার 13, সাবজেক্ট ভার্বের পরে যদি আইএনজি থাকে এরপরে যদি আবার আরেকটি ফাইনিট ভার্ব থাকে তখন সেখানে হু বা হুইস বসবে। এগুলো আবার পরবর্তী আমি স্ট্রাকচার দেখাবো, এখন জাস্ট এখানে কোন সময় কোন কনজাংশনই বসবে সেটা ছকে দেখানো হচ্ছে। হু বা হুইস, হু হলো ব্যক্তির সময়, হুইস হচ্ছে বস্তুর সময়, কম্পাউন্ডে বসবে অ্যান্ড, যেহেতু কম্পাউন্ডে কনজাংশন কম সেজন্য বেশিরভাগ জায়গাতেই অ্যান্ড বসে। নাম্বার 14 এর সময় হচ্ছে বিফোর আফটার, তখন এখানে কমপ্লেক্সে বসবে হোয়েন, কারণ বিফোর আফটার টাইম নির্দেশ করে, এবং কম্পাউন্ডে বসবে অ্যান্ড অথবা অ্যান্ড সো। 15 নম্বর, সাবজেক্ট ভার্বে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন এখানে কমপ্লেক্সে বসবে হুইস, সাধারণত পাস্ট পার্টিসিপলের সময় বস্তুকেই নির্দেশ করে, যদি কখনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হু বসবে হুইসের জায়গাতে। এগুলো যদি আমরা স্ট্রাকচার দেখি, প্রত্যেকটির স্ট্রাকচার সম্পূর্ণ একটা ফুল সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে আরও সহজ হয়ে যাবে। যেমন 1 নম্বর সিম্পলে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তারপর আবার সাবজেক্ট ভার্ব ইএক্সটি, ইএক্সটি মানে হচ্ছে এক্সটেনশন। তো এখানে ভার্বের হচ্ছে বসবে ফাইনিট রূপ, আর বাইয়ের পরে হচ্ছে নন ফাইনিট রূপ। এক্সাম্পল, বাই ইটিং গুড ফুড উই ক্যান বি ফিট, ভালো খাবার খেয়ে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে এটা কমপ্লেক্স করলে বসবে ইফ, তারপরে সাবজেক্ট। এখন যখন আমরা সিম্পল ছিল সেখানে নন ফাইনিট ভার্বের সাথে কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করবো তখন নন ফাইনিট ভার্বটাকে ফাইনিট করে ব্যবহার করতে হবে। নন ফাইনিট ভার্বকে ফাইনিট কীরকম হবে সেটা হচ্ছে আরেকটি যে ফাইনিট ভার্ব থাকবে সেই ভার্বের রূপ দিয়েই বোঝা যাবে। এখন যে অংশটুকুর কারণে সে নন ফাইনিট হয়েছে সেই অংশটুকু বাদ দিলে কিন্তু ফাইনিট হয়ে যাবে, পরবর্তীতে ফাইনিট ভার্বে যে টেন্স সেই টেন্স অনুসারে এখানে এটা টেন্স কারেক্ট করতে হবে। যেমন এখানে ইটিং ছিল, তাহলে শুধু আইএনজি থাকলে ভার্ব নন ফাইনিট হয়, তাহলে আমরা শুধু আইএনজি বাদ দিলে কিন্তু ফাইনিট হয়ে যায়। বাইয়ের পরিবর্তে ইফ বসে, যখন সে ফাইনিট হয়ে গিয়েছে তখন এখানে সাবজেক্ট দিতে হবে, দেখতে হবে এই নন ফাইনিট ভার্বের কাজ ফাইনিট ভার্বের যে সাবজেক্ট রয়েছে সেই করতে পারে কিনা, তাহলে আমরা সেই সাবজেক্টটাই ব্যবহার করতে পারবো। আর যদি অন্য কেউ হয় তাহলে সেই সঙ্গতিপূর্ণ সাবজেক্ট ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে বাকি অংশ, কমা যেখানে থাকবে কমা কমার জায়গায় থাকবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন যদি শুরুতে বসে
কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন যদি শুরুতে বসে তখন দুটো অংশের মাঝখানে কমা বসে, আর যদি কনজাংশন মাঝখানে বসে তখন আর কমা বসে না। যেমন ইফ উই ইট গুড ফুড, এখানে কিন্তু ইটিং ব্যবহার করা যাবে না। ক্যান ক্যান যখন থাকে একটা অংশে আরেকটা অংশ প্রেজেন্ট হয় ইফের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। সুতরাং যেহেতু ওখানে ক্যান আছে এখানে ইট হবে। যদি এখানে কুড থাকতো তাহলে আমরা এখানে অ্যাট লিখতাম, মানে ইটের ফার্স্ট ফর্ম। কম্পাউন্ড যদি করি, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো সবসময় মাঝখানেই বসে। সুতরাং এই দুটো অংশের যে মাঝখানে যেখানে কমা ছিল সেখানে বসবে অ্যান্ড, বাকি যে সাবজেক্ট ভার্ব সব কিছু ব্যবহার করতে হবে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক অংশ থাকবে, একাধিক ফাইনিট ভার্ব থাকবে। নন ফাইনিট ভার্ব রাখা যাবে না, সেটাকে ফাইনিট করে ফেলতে হবে এবং ফাইনিট ভার্বের সাথে সাবজেক্টও নিয়ে আসতে হবে। সুতরাং এখানে কি আসবে? উই ইট গুড ফুড অ্যান্ড উই ক্যান বি ফিট। নাম্বার 2, সিম্পল সেন্টেন্স। উইদাউট, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি, এরপরে ইএক্সটি, তারপর আবার সাবজেক্ট, ফাইনিট ভার্ব, তারপরে বাকি অংশ। যেমন উইদাউট স্টাডিং সিরিয়াসলি ইউ ক্যানট পাস দ্য এক্সাম। তাহলে এখানে যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে উইদাউটের জায়গায় বসবে আনলেস অথবা আনটিল। আনলেসই বসে বেশি, তা আনলেস, তারপরে যেহেতু নন ফাইনিট ভার্ব রাখা যাবে না, ফাইনিট করতে হবে, সেই জন্য এখানে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে নন ফাইনিট ভার্বটাকে ফাইনিট করে ফেলতে হবে। বাকি অংশ বসবে ব্রেকের মাঝখানে কমা বসবে। যে অংশে আমাদের আগে থেকেই ফাইনিট ভার্ব ছিল সেই অংশে কখনো কোনো পরিবর্তন হবে না। যে অংশের ফাইনিট ভার্ব আগে থেকেই ছিল সেই অংশে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে নন ফাইনিট ভার্ব অংশে। সুতরাং এখানে হবে আনলেস ইউ স্টাডি। কেন ইউ আসলো? কারণ যে পড়াশোনা করবে সেই পাস করবে না, সুতরাং পরের অংশে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি এই স্টাডি এর অংশেও বসবে। তা আনলেস ইউ স্টাডি সিরিয়াসলি কমা ইউ ক্যানট পাস দ্য এক্সাম। কম্পাউন্ড করলে আনলেস আর থাকবে না, মাঝখানে কনজাংশন বসবে। যেমন অর মাঝখানে বসবে, সেক্ষেত্রে এখানে স্টাডি সিরিয়াসলি অর ইউ ক্যানট পাস দ্য এক্সাম, অথবা ইউ স্টাডি সিরিয়াসলি অর ইউ ক্যানট। কারণ যখন সেকেন্ড পার্সন সাবজেক্ট থাকে অরের ক্ষেত্রে প্রথম অংশে সাবজেক্ট না লিখলেও চলে, কারণ তখন এটা আদেশ নির্দেশ বোঝানো হয়, সেজন্য প্রথম অংশে সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন হয় না। লিখলেও সমস্যা নেই, যেমন ইউ স্টাডি সিরিয়াসলি যদি লিখি আমরা সমস্যা নেই, না লিখলে ভালো শোনা যায়, সেটাই হচ্ছে আসল কথা। আদেশ উপদেশে মানে ইম্পারেটিভ টাইপের অংশে কখনোই সাবজেক্ট থাকে না। নাম্বার 3 ইজ ইনস্পাইট বা ডিসপাইট। ইনস্পাইটের পরে অফ থাকে, ডিসপাইটের পরে অফ থাকে না, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ, এরপরে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এক্সটেনশন। ইনস্পাইট অফ হ্যাভিং মেনি প্রবলেম বাংলাদেশ ইজ ডেভেলপিং। তাহলে এখানে হবে দো অথবা অলদো, তারপর সাবজেক্ট, নন ফাইনাইট ভার্ব আর থাকবে না, সেটাকে ফাইনাইট করে ফেলতে হবে, তখন সাবজেক্টও নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে ভার্ব মানে ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন, এরপর হচ্ছে এখানে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। দো বাংলাদেশ হ্যাজ, তাহলে হ্যাভিংটা হ্যাজ হয়ে গেল, কারণ বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে হ্যাজ বসছে। তো বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেমস, হি, এখানে শি হবে, কারণ মাতৃভূমির কিন্তু শি হয়। আবার ট্যাগ কোশ্চেনে কিন্তু মাতৃভূমির কিন্তু ইটু ব্যবহার করা হয়, সেজন্য আমরা এখানে ইটু লিখতে পারবো। তাহলে দো বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেমস শি ইজ ডেভেলপিং, সে উন্নতি করছে। কম্পাউন্ড করলে প্রথমে হবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এবারে বাট, এটার অংশের ক্ষেত্রে এখানে কনজাংশন থাকবে কম্পাউন্ডে বাট। তাহলে বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেমস বাট শি ইজ ডেভেলপিং, ভেরি ফার্স্ট যাই থাকুক সেটা এখানে বসে যাবে। পরেরটি হচ্ছে যদি বিকজ অফ এর নিয়মটি, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি অথবা শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে এরকম থাকলেও বিকজ অফ মানে একই নিয়মই ব্যবহার করা যাবে। বিকজ অফ অথবা শুধু ভার্বের সাথে আইএনজি, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি অথবা শুধু ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, বাকি অংশ। যেমন বিং ইল আই কুড নট গো টু স্কুল, অসুস্থ হওয়ায় আমি স্কুল যেতে পারিনি। কমপ্লেক্স করলে এখানে আসবে অ্যাজ, সিন্স, বিকজ অথবা হোয়েন। এবার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, তারপরে আবার এখানে মাঝখানে বসবে কমা, তারপরে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। যেমন সিন্স, অথবা আমি এখানে লিখতে পারতাম বিকজ, অথবা হোয়েন, অথবা অ্যাজ, যে কোনো একটা লিখলেই চলবে, সবগুলো লিখে যাবে না, যে কোনো একটি। সিন্স আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এগুলো একটু ভিন্নভাবে আসে, একটু অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো যাই হোক, সমস্যা নেই, একই স্ট্রাকচার দিয়েই করা যাবে। তো আমি পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও সলভ করে দেখাবো তোমাদেরকে, এই স্ট্রাকচার দিয়ে কীভাবে হয়। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে, তাহলে তুমি সেই ভিডিও দেখতে পারবে ইনশাআল্লাহ।
এবার একটা কম্পাউন্ড যদি আমরা করি তাহলে মাঝখানে অ্যান বসবে, বাকি দুই পাশে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সমান সমান থাকবে। যেমন আই ওয়াজ ইল অ্যান্ড সো, সেই জন্য আই কুড নট গো টু স্কুল, অ্যান্ডও দেওয়া যাবে অথবা অ্যান্ড সো দেওয়া যাবে। নাম্বার 5, টু যদি থাকে, টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর দ্বিতীয় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর প্রথম টু এর পূর্বে ফাইনিট ভার্ব বসবে। টু এর পরে আমরা জানি নন ফাইনিট ভার্ব বসে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। কমপ্লেক্স করলে বসবে সাবজেক্ট ভার্ব, টু এর জায়গায় সো, আর দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। প্রথমে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে কুড নট, প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে ক্যান নট। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট, যেহেতু ওয়াজ ছিল সেজন্য এখানে কুড নট ওয়াক। কম্পাউন্ড হবে সাবজেক্ট ভার্ব ভেরি, কম্পাউন্ড করলে এখানে সো এর জায়গায় ভেরি আসবে আর দ্যাটের জায়গায় অ্যান্ড আসবে। যেমন দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক, কোনো কোনো বই অ্যান্ড সো হি কুড নট ওয়াক এটাও লেখে, অ্যান্ড সো থাকতে পারে, সমস্যা নেই। নাম্বার 6, যদি এরকম থাকে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম, আগে কোনো টু নেই, তখন সেখানে বলবে সো দ্যাট কমপ্লেক্সে। যেমন উই স্টাডি টু গেইন নলেজ, তাহলে এখানে উই স্টাডি ফাইনিট ভার্ব অংশ পর্যন্ত আগে হবে, যেখানে নন ফাইনিট ভার্ব আছে মানে ইনফিনিটিভ সেখানে সো দ্যাট বলবে। নন ফাইনিট ভার্ব যখন ফাইনিট হয়ে যাবে তখন অবশ্যই সাবজেক্ট দিতে হবে, আর তারপরে ক্যান কুড বসবে। যখন এখানে সো এবং দ্যাট আলাদা আলাদা তখন ক্যান নট কুড নট, আর যখন সো দ্যাট একসাথে তখন শুধু ক্যান কুড। উই স্টাডি সো দ্যাট উই ক্যান, আর যেখানে স্টাডিড থাকতে তাহলে আমরা কুড লিখতাম। উই স্টাডি সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। কম্পাউন্ড সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অ্যান্ড, সো দ্যাটের জায়গায় বলবে অ্যান্ড। উই স্টাডি অ্যান্ড উই ক্যান গেইন নলেজ। 7, যদি বোথ অ্যান্ড থাকে তাহলে বোথ অ্যান্ড দিয়ে দুটো শব্দ যুক্ত থাকবে, হয় দুটো নাউন অথবা দুটো অ্যাডজেক্টিভ অথবা দুটো ভার্ব। মাই ফাদার ইজ বোথ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তাহলে সেটাকে কম্পাউন্ড হবে না, হবে কমপ্লেক্স। তখন প্রথম বোধের জায়গায় বসবে নট অনলি, দ্বিতীয় অ্যান্ডের জায়গায় বসবে বাট অলসো। মাই ফাদার ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। নাম্বার 8, ডিউরিং, টাইম, এইজ, আফটার, বিফোর থাকলে এই নিয়মেই করা যাবে। তারপর সাবজেক্ট ফাইনিট ভার্ব এক্সটেনশন। ডিউরিং লিবারেশন ওয়ার মেনি পিপল ডায়েট, তাহলে এখানে কি কমপ্লেক্স যদি আমরা করি তাহলে সেখানে বলবে হোয়েন অথবা হোয়াইল, হোয়েন অথবা হোয়াইল। তারপর সাবজেক্ট, এরপর ভার্ব, তারপরে টাইম, মানে যে টাইমটি দেওয়া থাকবে সেই টাইমটি বলবে ভার্বের পরে, কমা, এরপর সাবজেক্ট ভার্ব নেক্সট, মানে ইএক্সটি এক্সটেনশন। হোয়েন ইট ওয়াজ, কেন এখানে ইট আসলো, কারণ মেনি পিপল ডায়েট এটা হচ্ছে একটি সাবজেক্ট ভিন্ন, আর লিবারেশন ওয়ার দুটো ভিন্ন সাবজেক্ট, সেজন্য যখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে তখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন একটা হচ্ছে মানুষ মারা গিয়েছে, আরেকটা হচ্ছে লিবারেশন ওয়ার। তো লিবারেশন ওয়ার কোনো মানুষ নয় বা ব্যক্তিবাচক নাম নয়, সেজন্য এখানে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট সিঙ্গুলার ক্ষেত্রে আমরা জানি ইট ব্যবহার করতে হয়, সেজন্য এখানে ইট বসাতে হবে। আবার এখানে কোনো নন ফাইনিট ভার্বও নেই, আমরা জানি নন ফাইনিট ভার্ব যেটা থাকে সেটাকে ফাইনিট করি, কিন্তু এই সময় উল্লেখ করার ক্ষেত্রে সাধারণত থাকে, কখনো কখনো, বেশিরভাগ সময় থাকে না, সেই জন্য এখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। তো সেই বি ভার্বের টেন্স বসবে পরের যে ফাইনিট ভার্ব থাকবে সেই ভার্বের টেন্স অনুসারে। পরে আমরা দেখতে পাচ্ছি ডায়েট, ডায়েট হচ্ছে পাস্ট টেন্স, সেজন্য এখানে বি ভার্বের পাস্ট ফর্ম বসবে ওয়াজ। হোয়েন ইট ওয়াজ লিবারেশন ওয়ার মেনি পিপল ডায়েট, অনেক মানুষ মারা গিয়েছিল। হোয়াইল লিখলেও হবে এখানে, হোয়াইল ইট ওয়াজ লিবারেশন ওয়ার। কম্পাউন্ড করলে বলবে মাঝখানে অ্যান্ড, আগে ঠিক ওই একই রকম ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ইন্ট্রোডাক্টরি বি ভার্ব, তারপরে সময়, এরপরে অ্যান্ড, যেমন ইট ওয়াজ লিবারেশন ওয়ার অ্যান্ড মেনি পিপল ডায়েট। নাম্বার 9, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, নাউন যদি এখানে পার্সন হয়, মাই মাদার ইজ এ পায়াস উইমেন, তাহলে এখানে ধার্মিক, উইমেন, উইমেন হচ্ছে নারী, পার্সন, সেজন্য এখানে বসবে হু। হু এর পরে যাবে অ্যাডজেক্টিভ অংশটি, যেমন সাবজেক্ট ভার্ব নাউন, নাউনের আগে আর্টিকেল যদি থাকে সেই আর্টিকেলটি নাউনের সাথেই থাকবে, তারপর এখানে ব্যক্তি থাকলে হু, এরপরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব, যেটা আগে থাকবে সেই তার সাথে টেন্স মিলিয়ে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই মাদার ইজ এ উইমেন হু ইজ পায়াস, তাহলে এখানে কি হলো হু ইজ, কেন ইজ আসলে, কারণ আগেও প্রেজেন্ট ফর্ম রয়েছে। যদি থাকতো মাই মাদার ওয়াজ এ পায়াস উইমেন, তখন এখানে হতো মাই মাদার ইজ ওয়াজ এ উইমেন হু ওয়াজ পায়াস, তখন পাস্ট টেন্স হয়ে যেত দুটোই, সেটা খেয়াল করতে হবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশ একই টেন্স হয়, আর এগুলোর কম্পাউন্ড করলে সেখানে অ্যান্ড বসবে। তো আগে বসবে সাবজেক্ট ভার্ব, তারপর নাউন, এরপরে অ্যান্ডের পরে আবার সাবজেক্ট, মানে আগে যে সাবজেক্টটি সেটাই
তারই প্রোনাউন ফর্ম। এরপর হচ্ছে বি ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই মাদার ইজ এ উইমেন অ্যান্ড শি ইজ 5। নাম্বার 10, যদি সেম এরকম থাকে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ ইমপার্সোনাল সাবজেক্ট, তাহলে ওখানে আমরা যেখানে ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করতাম এখানে সেখানে হুইস। যেমন আই বট এ ব্ল্যাক শার্ট, তাহলে এখানে হবে কি আই বট এ শার্ট হুইচ ওয়াজ ব্ল্যাক। আর আগে পাস্ট টেন্স আছে, পরেও পাস্ট টেন্স বসবে। কম্পাউন্ড করলে এখানে অ্যান্ড বসবে। যেমন আই বট এ শার্ট অ্যান্ড ইট ওয়াজ ব্ল্যাক। ইট কেন আসলো? কারণ এই যে শার্ট, শার্ট হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য এখানে ইট আসছে। যদি এখানে শার্টস থাকতো তাহলে এখানে দে আসতো। যেমন আই বট ব্ল্যাক শার্টস, তখন হয়তো আই বট শার্টস অ্যান্ড দে ওয়ার ব্ল্যাক, কারণ দে হচ্ছে প্লুরাল, তখন এখানে ভার্বটিও প্লুরাল। যদি এরকম থাকে শুধু নাউন, কোনো অ্যাডজেক্টিভ নেই, তখন এটাকে ভিন্ন নিয়মে করতে হবে। তখন সেটাকে ইট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে যে নাউনটি থাকবে শেষে সেই নাউনটি দিয়ে শুরু করতে হবে। তারপরে যদি ব্যক্তি হয় তাহলে হু, বস্তু হলে হুইস, তারপরে আবার ভার্ব, এরপরে আবার নাউন। যেমন এরকম যদি থাকে যে হি ইজ রোনালদো, তাহলে এখানে হবে কি ইট ইজ হি, মানে ওখানে প্রথমে যে প্রোনাউন থাকবে সেটা। ইট ইজ হি হু ইজ রোনালদো। যদি এখানে বস্তু থাকতো তাহলে আমরা লিখতাম হুইস, হুইস ইজ। যেমন ইট ইজ এ শার্ট, তাহলে ইট ইজ এ থিং হুইচ ইজ এ শার্ট। এটা হচ্ছে একটি জিনিস যেটা হচ্ছে একটি শার্ট। তারপর হচ্ছে যদি কম্পাউন্ড করি তাহলে অ্যান্ড বসবে। ইট ইজ হি অ্যান্ড হি ইজ রোনালদো। বারবার আমরা নাউন না ব্যবহার করে সেখানে হি লিখতে পারি, প্রোনাউন লিখতে পারি। 12 নাম্বার সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি, এটা দিয়েই বেশি আসে চাকরি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতেও। দ্য ম্যান ওয়ার্কিং হার্ড উইল সাকসিড ইন লাইফ, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি আছে। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে সাবজেক্টের পরে হু বা হুইজ ব্যবহার করতে হবে। তারপরে ভার্ব যেটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা সেই ভার্বটিকে ফাইনিট করতে হবে, পরবর্তীতে যে ভার্ব থাকবে সেই ভার্বের টেন্স অনুসারে, অথবা বি ভার্ব দিয়ে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেও হবে। যদি আমরা বি ভার্ব দিয়ে আইএনজি যুক্ত না করি তাহলে ওটাকে ফাইনিট রূপ করতে হবে, মানে আইএনজি বাদ দিয়ে টেন্স কারেক্ট করে করতে হবে। যেমন দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং অথবা দ্য ম্যান হু ওয়ার্কস, কারণ ম্যান সিঙ্গুলার সেজন্য ভার্বের সাথে এস বাইজ হবে। আর যদি এখানে উড সাকসিড, উড যদি থাকতো তাহলে আমরা লিখতাম কি দ্য ম্যান হু ওয়াজ ওয়ার্কিং অথবা দ্য ম্যান হু ওয়ার্কড হার্ড। তাহলে দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং হার্ড উইল সাকসিড ইন লাইফ, অথবা দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড উইল সাকসিড ইন লাইফ। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এটাকে ফাইনিট করতে হবে, অথবা যে ভার্বের সাথে আইনি থাকবে বিভার দিয়ে তারপরে, এবং মাঝখানে বসবে অ্যান্ড। তাহলে দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড অথবা দ্য ম্যান ওয়ার্কস হার্ড অ্যান্ড হি উইল সাকসিড ইন লাইফ। এটা দেখুন বেশি আসে, বিষয়টি তোমাদের বুঝতে হবে অবশ্যই। তবে ইজি, স্ট্রাকচারটি মনে রাখলে তুমি অবশ্যই যে কোনো পরীক্ষায় আসলে কমপ্লিট করতে পারবে। আর যদি থাকে এরকম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সাবজেক্টের পরে হু বা হুইস, এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো পেসিভ থাকে। যেহেতু বস্তু থাকে সাবজেক্ট, সেজন্য পেসিভ আকারে করতে হয়। যেমন দ্য কার মেড ইন জাপান রানস ওয়েল, তাহলে এখানে হবে দ্য কার সাবজেক্ট, তারপরে হু অথবা হুইস। কার যেহেতু বস্তু সেজন্য এখানে হুইস, দ্য কার হুইস। এবং মেড এটাকে আমাদেরকে পেসিভ করতে হবে। তো পেসিভ করলে কী হবে? অক্সিলিয়ারি ভার্ব তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য কার হুইস ইজ মেড ইন জাপান, হুইস ইজ মেড ইন জাপান রানস ওয়েল। আবার যদি মানুষ থাকতো তখন এখানে পেসিভ না করলেও হতো। দ্য কার হুইচ ইজ মেড ইন জাপান রানস ওয়েল, অথবা দ্য শার্ট মেড ইন বাংলাদেশ লুকস গুড, যে শার্টটি বাংলাদেশে তৈরি সেটা দেখতে ভালো। সে শার্টের ক্ষেত্রে আমাদের এরকম করতে হবে, দ্য শার্ট হুইচ ইজ মেড ইন বাংলাদেশ লুকস গুড, বাংলাদেশে তৈরি শার্ট দেখতে ভালো। যদি এটাকে কম্পাউন্ড করতে বলে তাহলে মাঝখানে অ্যান্ড বসবে, আর আগের অংশ পেসিভ আকারেই থাকবে। পরবর্তীতে শুধু ভার্বের আগে আবার একবার সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেহেতু রিলেটিভ প্রোনাউন যখন থাকে হু, হুইজ, হোয়াট, তখন সাবজেক্ট না দিলেও চলে, কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন আসবে না তখন সেখানে কিন্তু অবশ্যই সাবজেক্ট দিতে হবে। যেমন দ্য কার মেড ইন জাপান অ্যান্ড ইট রানস ওয়েল, দ্য শার্ট ইজ মেড ইন বাংলাদেশ অ্যান্ড ইট লুকস গুড। আর যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে এখানে বসবে দে। নেক্সটে যেগুলো আছে এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, বিগত বছরে যেগুলো আসছে সেগুলো। তো এই যে 13টি আমি এখানে স্ট্রাকচার দিয়েছি,
এই 13টি স্ট্রাকচার যদি তোমাদের মাথার মধ্যে থাকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেকেই বলে অনেক বেশি কঠিন, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কখনো কঠিন মনে হবে না। বাট ইউ মাস্ট কিপ দিস স্ট্রাকচার ইন ইউর মেমোরি অ্যান্ড ইউ মাস্ট সেভ দিস স্ট্রাকচার ইন ইউর বিউটিফুল মেমোরি। মাথায় এগুলো সেভ করে রাখবে, ইনশাল্লাহ কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অংশে কখনোই তোমার কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো এবং অন্যদের সাথে শেয়ার করবে। যারা ভিডিওটি এখনও লাইক করোনি তারা অবশ্যই একটি লাইক করবে, আর কোথাও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবে। তোমরা অনেকেই কমেন্ট করতে চাও না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, কারণ তোমরা সব কিছু বুঝতে না পারো অথবা বুঝতে পারলো একটি জাস্ট একটা কমেন্ট করে যাও, ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে, এতটুকু করতে তো তোমাদের কষ্ট নেই। আশা করছি তোমরা সেগুলো করবে। তো আজকে এখানে শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।